রাউন্ড অফ 32-তে বাংলাদেশ সময় আগামীকাল ভোর 5টায় শুরু হচ্ছে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি। যথারীতি পর্তুগালের একটি ম্যাচ মানেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে সব আলোচনা। আমাদের আজকের আলোচনাও মূল বিষয়বস্তু এই একজনই, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজ শুভ নারায়ণ চৌধুরী। কোনো ডিপ্লোমেসি নয়, কোনো মানে এদিক ওদিক নয়, একদম সরাসরি সোজা প্রশ্ন। রোনাল্ডোকে নিয়ে পর্তুগাল ভালো না রোনাল্ডোকে ছাড়া ভালো? কোশ্চেনটা একটু টাফ হয়ে গেল। জিনিসটা ওই যে হ্যাঁ বা না টাইপের কোশ্চেনের যে প্রবলেমটা, যে আপনি আগে চুরি করতেন এখনই কি চুরি করেন কিনা, তো এটা হ্যাঁ অ্যান্সার দেওয়াটা ঝামেলা, না অ্যান্সার দেওয়াটা কিন্তু ঝামেলা। আপনাকে কিন্তু ডিপ্লোমেসি করতে না করা হয়েছে। এখন রোনালদোকে নিয়ে পর্তুগাল শুরু করলে যেরকম কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে, বাট যদি এক শব্দে অ্যান্সার দিতে আমি বলবো যে হ্যাঁ, রোনালদোকে নিয়ে শুরু করলে পর্তুগালের জন্য ভালো। কেন ভালো? রোনালদো স্টিল হয়তো দি বেস্ট ফিনিশার আপনি বলবেন না, বাট স্টিল ওয়ান অফ দি বেস্ট ফিনিশার্স ইন ওয়ার্ল্ড ফুটবল। এবং এখনও তার মুভমেন্ট ইন দ্য বক্স, ইন দ্য 6 ইয়ার তার মুভমেন্টস, ইন দ্য 18 ইয়ার বক্স তার মুভমেন্ট, তার হেডিং, এই জিনিসগুলো এখনও আপনি যদি আনপ্যারালাল নাও বলতে চান, টপ লেভেলে বলতেই হবে। হ্যাঁ, তাকে নিয়ে শুরু করলে আপনি হয়তো প্রেসিংয়ের ক্ষেত্রে কিছু পর্তুগাল ভুগবে, যেটা আমরা মেসির ক্ষেত্রে বলি, যেটা আমরা ইভেন ভিনিসিউসের ক্ষেত্রে বলি। এটা প্রত্যেক দলে একজন থাকে যাকে প্রেসিংয়ের দায়িত্ব থেকে একটু নিষ্কৃতি দিতে হয়। আপনার যে সেটা সবচেয়ে বড় ক্রিয়েটিভ আউটপুট হতে পারে, আউটলেট হতে পারে, অথবা বড় গোল থ্রেট হতে পারে, একজনকে নিষ্কৃতি দিতে হয়। তো সেটা পর্তুগালের ক্ষেত্রে রোনালদোটাতে আমি খুব বেশি ঝামেলারও কিছু দেখছি না। তো 41 বছর বয়সে রোনালদোর কাছ থেকে আপনি প্রেসিংয়ে খুব বেশি হয়তো আউটপুট পাবেনও না, বাট স্টিল ওইটার মানে কস্ট অ্যান্ড বেনিফিট অ্যানালাইসিস, এগুলো প্রেসিংয়ের না করার কারণে যে কস্ট, সেটার বেনিফিটের দিক থেকে যদি বলেন যে তার হ্যাঁ তিনি গোল করতে পারছেন না, কিন্তু তার গোল স্কোরিং থ্রেড বা মুভমেন্টের কথা যদি বলেন, সেই দিক থেকে আমি বিবেচনা করলে বলবো যে রোনালদোকে নিয়ে শুরু করাটাই পর্তুগালের জন্য, মানে রোনালদোকে নিয়ে শুরু করলে পর্তুগাল বেটার টিম। এত আলোচনার সমালোচনার পরও রোনাল্ডোকে কেন প্রতিটি ম্যাচে প্লেইং ইলেভেনে রাখতে হচ্ছে রবার্তো মার্টিনেজকে, এবং পুরো 90 মিনিটই খেলাতে হচ্ছে? এখানে কি ইগো নাকি কোনো বেটার অপশন নেই? কারণ বেঞ্চে তো গনসালো রামোসের মতো একজন খেলোয়াড় আছে। আচ্ছা, এই কোশ্চেনটা হ্যাঁ, এটা আমরা 2022 থেকেই শুরু হয়েছে, যে তখন রোনালদোর বয়স 37 ছিল। 2024 ইউরোতে একই কোশ্চেন এসেছে। এখন 2026 ওয়ার্ল্ড কাপ রোনালদোর বয়স 41 হয়ে গেছে। তারপর স্বাভাবিকভাবেই তো এই 4 বছর আগের কথা বললেন, 4 বছরে তো তার বয়সের কারণে গতিও অনেক কমেছে। ইভেন একসময় তার ম্যানচেস্টার ইউনাইটেডের টিমমেট পল স্কোলস, ইফ আই এম নট রং, কঙ্গো ম্যাচের পর বলেছিলেন যে 40 বছর বয়সের বেশি কোনো প্লেয়ার পুরো মাঠে একটা জায়গায় থাকতে পারে, সেটা হচ্ছে গোল পোস্ট, হ্যাঁ, গোলকিপার। আদারওয়াইজ পুরো মাঠে অ্যাকচুয়ালি মানে 40 বছর বয়সী কোনো প্লেয়ার থাকার কোনো রিজন নেই। এনিওয়ে, এখন রোনালদোর পারফরমেন্সে এই বিশ্বকাপে এখন পর্যন্ত যেটা, সেটাতে টু বি অনেস্ট উজবেকিস্তান ম্যাচ ছাড়া বাকি 2 ম্যাচে তার পারফরমেন্স, তার যেহেতু তিনি গোল পাননি, অবশ্যই সমালোচনা হবে, নামটা রোনালদো বলে সমালোচনাটা বেশি হবে। বাট আপনি যেটা বললেন ইগো নাকি বেটার অপশন নেই, ইগো একটা রিজন হতে পারে। আপনি দলের সুপারস্টার, তার ইগো থাকবেই। এবং আপনি যখন পর্তুগিজ আর ডাচদের ক্ষেত্রে বলা হয় যে তাদের ইগো একটু বেশিই থাকে, তারপর সে সুপারস্টার, তার কিছু ইগো থাকে। পুরোটাই কেন খেলাতে হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন ভাগটাতে আসছে, আপনি যেটা বলছেন যে বেটার অপশন নেই কিনা, বেটার অপশনের কথা বলে আপনি গনসালো রামোসের কথা বলছিলেন। গনসালো রামোস ইন কম্প্যারিজন উইথ রোনালদো, আমি যদি অরার কথাটা বাদই দিই, অরার তো অবভিয়াসলি আপনি রোনালদো যখন বক্সে থাকেন তার আশেপাশে 3-4 জন করে প্লেয়ার থাকতে বাধ্য হন। আপনি যদি পারফরমেন্সটা আমরা দেখি, এটা গত সিজনের 2 জনের পারফরমেন্স, তাই তো? পিএসজি, এটা হচ্ছে রোনালদো, এটা হচ্ছে পিএসজির হয়ে দর্শকদের সুবিধার জন্য। রোনালদো ম্যাচ খেলেছেন পার মিনিটস, ম্যাচ হচ্ছে গড়ে 87 মিনিট। গনসালো রামোস, আচ্ছা ঠিক আছে, পিএসজিতে অ্যাটাকিং ট্যালেন্টের অভাব নেই, গনসালো রামোস টাইম কম পাবেন, স্টিল সেটা 44 মিনিট হওয়ার কোনো কারণ নেই যদি তার সেই রকম পারফর্ম করার অ্যাবিলিটি থাকতো। নেই বলে সেটা 44 মিনিট। ওকে, এখন আসুন গোল। সৌদি আরবের টিম ভার্সেস ফ্রেঞ্চ লিগ কোয়ালিটিতে পার্থক্য আছে। স্টিল 28 ভার্সেস 6, এক্সপেক্টেড গোলস 26, মানে 26 এক্সপেক্ট ছিল, সেখানে রোনালদো 28 করেছেন, মানে তার এক্সজি আমরা যেটা বলি সেটা তিনি ওভার পারফর্ম করেছেন। গনসালো রামোসের এক্সপেক্টেড গোল ছিল 9, তিনি সেখানে 6টা গোল করেছেন, এক্সজি আন্ডার পারফরমেন্স। এটার পক্ষে বিপক্ষে 2 ধরনের কথা আছে, ফাইন। গোলস পার গেম ডেফিনেটলি কম, শর্ট অন টার্গেট অফ টার্গেট কম, 2 দিক থেকেই কম। বিগ চান্সেস মিসড, রোনালদো 2610 মিনিট লিগে খেলে বিগ চান্স, একজন স্ট্রাইকার বিগ চান্স মিস করবেন, এটা খুবই স্বাভাবিক। ইভেন আপনি আর্জেন্টিনার গনসালো হিগুয়েইনকে নিয়ে প্রচুর সমালোচনা হতো যে 2014, হ্যাঁ একটা চান্স যেটা খুব
ক্রুশিয়াল চান্স মিস করলে সমালোচনা হবে, কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা তো হিগুয়েনকে এখনো এর জন্য গালমন্দ শুনেছেন, করেন। কিন্তু একজন স্ট্রাইকার গোল মিস করবেন এটা খুবই স্বাভাবিক। সে আবার দুর্দান্ত গোলও করবেন, সে একজন স্ট্রাইকার ম্যাচ হয়তো 4টা-5টা সুযোগ পেয়ে একটা গোল করবেন। সো রোনালদো 2610 মিনিটে 22টা চান্স, বিগ চান্স মিস করেছেন। গনসালো রামোস 1320 মিনিটে 14টা বিগ চান্স মিস করেছেন। হ্যাঁ, সো এখন আপনি যদি বলেন যে কেন গনসালো রামোস, কেন রোনালদো, আই গেস এই পিকচারটা কিছুটা বলে দেয়। সেকেন্ড পিকচারে আসুন, হিট ম্যাপ। আপনি যখন গনসালো রামোস, আমরা বলছি বক্সের স্ট্রাইকার, তার হিট ম্যাপ দেখুন, মূলত তার বক্সেই প্রেজেন্সটা বেশি। এর বাইরে তার ইনভলভমেন্ট আপনি এই জায়গায় কিছুটা পাবেন, এর বাইরে তার ইনভলভমেন্ট কম। এটা রোনালদোর হিট ম্যাপ। বক্সে প্রেজেন্স আছে, প্লাস টিমের সাথে কম্বাইন করে খেলার একটা এফোর্টও সেখানে আছে। এখন আপনি গোলের দিক থেকে চিন্তা করলে রোনালদো বেটার, টিমের সাথে কম্বিনেশনের কথা চিন্তা করলে রোনালদো বেটার ইন কম্পারিজন উইথ গনসালো রামোস। আমরা অরার কথা বলছিলাম, অরার দিক থেকে রোনালদো ডেফিনেটলি বেটার। সো আপনি যখন বলবেন যে গনসালো রামোস আর ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদো 4 বছর আগে ক্রিস্টিয়ানো রোনালদো নন। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের অন্যদের যে স্পিড এবং কম্বিনেশন, তার সাথে হয়তো রোনালদোর 41 বছর বয়সের রোনালদোর কম্বিনেশন সেভাবে হচ্ছে না, তিনি পিছিয়ে থাকবেন। বাট স্টিল আপনি যখন কম্প্যারিজন করবেন যে গনসালো রামোসটা ক্রিস্টিয়ানো রোনালদো, ডেফিনেটলি অ্যান্সার হবে ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা, সেক্ষেত্রে আপনি এই যে ফিনিশিং এত কিছু কথা তো বললেন রামোসের সাথে তুলনায়, তাহলে এখন আমরা অন্যদের সাথে তুলনায় আনি। রোনালদোকে তো ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিনিশার বলা হয়, কিন্তু এই বিশ্বকাপে যেখানে আমরা দেখলাম যে মেসি 6টা গোল করেছেন, এমবাপে 6টা গোল করেছেন, তারপরে হ্যারি কেইন আছেন, তিনি 5 গোল করে ফেলেছেন, আর্লিং হালান্ড 5 গোল করে ফেলেছেন, সবাই তো ফরওয়ার্ড, স্ট্রাইকার বা অন্যান্য যেই রোলই হোক, সেখানে রোনালদো এই তালিকায় কোথায়? 1 2 3 4 5 6, আচ্ছা 9 10, এরপরে অনেকগুলো সংখ্যা আমরা বাদ দিয়ে 41 নম্বরে গিয়ে আবিষ্কার করলাম ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান। তাহলে এই যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিনিশার এখানে কেন? 41 বছর বয়স, সে কারণে 41 নম্বরে? এটা বলতে পারেন। আচ্ছা না, জিনিসটা হচ্ছে একে তো হচ্ছে বাকিরা 3 ম্যাচ করে খেলে ফেলেছেন, রোনালদো এখন পর্যন্ত বাকিরা 4 ম্যাচ খেলে ফেলেছেন এক্সেপ্ট ফর মেসি, এমবাপ্পে, হল্যান্ড যদিও 1 ম্যাচে খেলেননি, 3 ম্যাচে। যাই হোক, এখানে আপনার জিনিসটা হচ্ছে এই জায়গাটাতে আপনার কোশ্চেনটা আসবে যে কি এটা কি রোনালদোর দায়, নাকি পর্তুগালের সিস্টেমের দায়, নাকি পর্তুগালের অ্যাটাকিং অন্য যে প্লেয়াররা আছে তাদের দায়, নাকি দুইটার কম্বিনেশন? এই কোশ্চেনটার অ্যান্সার, আচ্ছা আমরা রোনালদোর যে ম্যাচে, রোনালদো তো এখন পর্যন্ত শুধু উজবেকিস্তান ম্যাচে 2টা গোল করেছে, আমরা 2টা গোল ওই ম্যাচের পারফরমেন্সটা দেখে আসি, তার গোলের সময়ের, তার মুভমেন্ট এবং কেন তাকে বেস্ট ফিনিশার বলা হচ্ছে, এখনও ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার্স বলা হচ্ছে। উজবেকিস্তান ম্যাচে আপনি এটা ইফ আই এম নট রং, এটা হচ্ছে ফার্স্ট গোল, রোনালদোর ফার্স্ট গোলটার ভিডিও। রাইট উইং থেকে ক্রস হচ্ছে, রোনালদো কোথায়? এখানে। তার সামনে আরেকজন পর্তুগালের প্লেয়ার আছেন, তাকে কিভাবে রোনালদো শিল্ড করছেন এবং উজবেকিস্তানের ডিফেন্ডারদেরকে বোকা বানাচ্ছেন, সেটা আমরা পরের গ্রাফগুলোতে দেখি, পরের ছবিগুলোতে। রোনালদো এখানে ছিলেন, এই জায়গায় রোনালদো অফ দ্য বল, ডিফেন্ডাররা যখন বলের দিকে তাকিয়ে, তার অফ দ্য বল রানিং, আমরা বলছিলাম তার অফ দ্য বল রানিং এখনও আনপ্যারালালড। এখান থেকে ডিফেন্ডারদের ব্লাইন্ড সাইড দিয়ে তিনি অলরেডি এখানে চলে এসেছেন, রোনালদো বলে স্ট্রাইক করে ফেলেছেন। এবং আপনি এখান থেকে অ্যাঙ্গেলটা খেয়াল করুন, এখানে 2জন ডিফেন্ডার আছেন, এখানে গোলকিপার আছেন, তার পক্ষে ওই সাইডটাতে ফার পোস্টে শট করার কোনো সুযোগ ছিল না, অ্যাঙ্গেল ক্লোজড, রাইট? তার জন্য শুধু অ্যাঙ্গেল ছিল এতটুকুই, এই অ্যাঙ্গেলেই তিনি শটটা নিয়েছেন। এবং এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে যদি আপনি খেয়াল করেন, তার জন্য এই যে এই সাইডটিতে ফার পোস্টে শট করার কোনো রাস্তা ছিল না, শটটা নেওয়ার জায়গা শুধুমাত্র নিয়ার পোস্টেই ছিল, এবং তিনি সেটাই নিয়েছেন, গোলটা হয়ে গেছে। সো অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে গোল, ফিনিশিং, মুভমেন্ট, প্রথম গোলে দেখা হলো। এবার আমরা সেকেন্ড গোলে আসি। পর্তুগাল কাউন্টার অ্যাটাকে উঠেছে, দিস ইজ রোনালদো। তিনি তাকে মার্ক করে রাখা যে ডিফেন্ডার, তার পেছনে আছেন এখনও, বলটা এখনও রিলিজ হয়নি। ওকে, বলটা রিলিজ হলো, রোনালদো অলরেডি তার যে 41 বছর বয়সের রোনালদো, তাকে মার্ক করে রাখা ডিফেন্ডার অলরেডি পাস করে যাচ্ছে। বলটার আমরা যদি যেটাকে ওয়েট অফ দ্য পাস বলি, এই বলটার ওয়েট অফ দ্য পাস একটু বেশি ছিল, যে কারণে বলটা রোনালদো এই জায়গায় শট নিতে পারার কথা ছিল, কিন্তু এখান থেকে তিনি শট নিতে পারেননি। বলটার গতি একটু বেশি থাকার কারণে তাকে একটু আরও অ্যাকিউট অ্যাঙ্গেলে গিয়ে শটটা নিতে বাধ্য হলেন রোনালদো। এখন 41 বছর বয়সের রোনালদো ডিফেন্ডারকে ক্রস করে গিয়ে অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে এখানেও তিনি শটটা নিচ্ছেন, তার কিন্তু এখানে আবার নিয়ার পোস্টের শট নেওয়ার জায়গা নেই, গোলকিপার সেটা কভার করে রেখেছেন।
এবং ফার পোস্টে নেওয়ার মতো জায়গা গোলকিপার এবং মানে ডিফেন্ডারকে ডস দিয়ে নেওয়ার জায়গাটা খুবই কম। সেই কাজটাই তিনি করেছেন, এখান থেকে শটটা নিচ্ছেন এবং বলটাই যে গোলকিপারকে ডস দিয়ে বলটাই দিক দিয়ে গোল হয়ে গেল। এবার আসে, এটা তো গেল 2টা গোল। 3 নাম্বার একটা গোল যেটা হ্যাট্রিক হলেও হতে পারতো, রাইট উইং থেকে ক্রস হচ্ছে রোনালদো বাকি ডিফেন্ডারদেরকে ক্রস করে অলরেডি সামনে। রিমেম্বার 41 বছর বয়সের রোনালদো, যখন তিনি বলটা তার পায়ে এলো গোলকিপার অলরেডি গোলপোস্ট ছেড়ে সামনে এগিয়ে এসেছেন, রোনালদোর জন্য আর শট নেওয়ার জায়গা নেই। এখান থেকে শট নেওয়া ইম্পসিবল, মানে যেই শটই নেন সেটা গোলকিপারের গায়ে যাবে, রাইট? যদি সেটা তিনি যেভাবেই মানে আমরা যে বলে পা যেভাবে করার পায়ে মানে নর্মালি যেভাবে আমরা শর্ট চিন্তা করি সেভাবে যদি শর্ট চিন্তা করেন সেক্ষেত্রে এটা গোলকিপার ঠেকানোর 100% এটা গোলকিপারই ঠেকাবে। রোনালদো কী করলেন, জাস্ট বলটাকে উঠিয়ে দিলেন, আমরা যেটাকে ডিঙ্ক বলি। এই অবস্থায় একবারে ক্লোজড স্পেসে বলটাকে ডিঙ্ক করে দেওয়ার পর গোলপোস্টে গোল লাইন থেকে বলটা সেভ করতে হলো, এটা না হলে রোনালদোর হ্যাট্রিক হয়ে যেত। 4 নাম্বার এখানে গোলটা করেছেন এখানে লিয়াও। রোনালদোর পজিশনিং দেখুন, 2জন ডিফেন্ডার আছেন, 3জন ডিফেন্ডার জায়গায় কভার করে রাখছেন। এই জায়গায় যদি লিয়াও বলটা রোনালদোকে পাস দিলেন, রোনালদো হ্যাট্রিক হয়ে যেত, বাট লিয়াওর পাস দেওয়ার কোনো রিজন ছিল না অ্যাকচুয়ালি। এই জায়গা থেকে যে কোনো স্ট্রাইকার নিজেই শট নেবেন, স্বাভাবিক। কিন্তু রোনালদোকে দেখা যাচ্ছে তিনি বলটা চাচ্ছেন, মানে স্ট্রাইকার্স ইনস্টিংক্ট, এটা লিয়াও শট নেওয়া খুবই নর্মাল, রোনালদোর বলটা চাওয়াও খুবই নর্মাল। বাট আমি যেটার জন্য এই ছবিটা রেখেছি সেটা হচ্ছে স্ট্রাইকার্স ইনস্টিংক্ট, রোনালদোর পজিশনিং। মানে তিনি এখানে বল পেলে এটার গোল করার মানে তার মাত্রা ইতিমধ্যে চলে এসেছে যে তিনি পোস্টের কোন দিকে শট করবেন, এটা হচ্ছে প্রজেকশন। এবার আসুন একই উজবেকিস্তান ম্যাচেই এখান থেকে ক্রসটা হচ্ছে, এখানে ডিফেন্ডার আছেন, তার গায়ের সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে তিনি অলরেডি ক্রস করে চলে গেছেন রোনালদোর পজিশনিং দেখানোর জন্য। দেখুন এখানে, হ্যাঁ এই জায়গায় আপনি বলতে পারেন যে 41 বছর বয়সের একটা ধাক্কা, যেটা হয়তো আপনি 4-5 বছর বা 5-7 বছর আগে রোনালদো হলে এই বলটাতে তিনি গোল করে ফেলতে পারতেন। এটা 41 বছর বয়সের রোনালদোর হাঁটুর জোর বা গতি একটু কমে এসেছে, সেই কারণে এই শটটাতে গোল হয়নি। এই যে আমরা এতগুলো চিত্র দেখলাম, হোয়াট ডাজ ইট টেল ইউ? তার পজিশনিং, তার মুভমেন্ট, তার ফিনিশিং। 41 বছর বয়স, হ্যাঁ এখনও আপনি বিশ্বের সেরা তাকে চিন্তা করার কোনো কারণ নেই, তার বয়স 41 হয়ে গেছে, রোনালদো নিজেও মানতে চাইবেন না। কিন্তু 41 বছর বয়স হিসেব রেখে আপনি যদি হিসাব করেন, এখনও সেটা পর্তুগাল দলের অন্য যে কারো চেয়ে বেটার। আচ্ছা, এটা তো আপনি বললেন কেবলমাত্র উজবেকিস্তান ম্যাচ নিয়ে, বাকি 2 ম্যাচে তো রোনালদো গোল পাননি এবং একেবারেই ফ্লপ বলা যায়। এখানে রোনালদোর ব্যর্থতা কতটুকু ছিল, নাকি সিস্টেমের কোনো সমস্যা আছে রবার্টো মার্টিনেজের কোচিংয়ের? আচ্ছা, আমরা এটা একটা ভালো কোশ্চেন। এটা টু বি অনেস্ট রোনালদো ফ্যানরা বলছেন যে রোনালদোকে পাস দেওয়া হচ্ছে না, আর পর্তুগাল যারা রোনালদোকে ঠিক রোনালদো ছাড়াই পর্তুগালকে চিন্তা করেন, এখানে অ্যাকচুয়ালি 2টা ক্ল্যান হয়ে গেছে, টিম রোনালদো ভার্সেস টিম পর্তুগাল। তো এই জায়গাটা একটা 4 বছর ধরেই কিন্তু এটা 4 বছর ধরে হয়ে গেছে। এখানে আমরা যদি একটু দেখি, এটা 3 ম্যাচে রোনালদোর টাচ ম্যাপ। কঙ্গোর বিপক্ষে ম্যাচে আপনি 18 ইয়ার্ড বক্সে দেখুন, 1 2 3 4, 4টা এগিয়ে দিকে 2টা, 6টা টাচ। আচ্ছা, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাত্র 2টা। আরও কম। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আপনি যদি রিকল করে থাকেন, পর্তুগাল পুরো দলই কিন্তু বলতে গেলে ভুগেছে, আমরা যেটাকে বলি যে কলম্বিয়া দৌড়ের উপর রেখেছে পর্তুগালকে পুরো ম্যাচে। সো রোনালদোর ওই জায়গায় টাচ ম্যাপ মানে টাচ বক্সের ভিতরে বলে টাচ করার প্রবাবিলিটি আরও কমে যায়। উজবেকিস্তান ম্যাচে তিনি 2টো গোল পেয়েছেন, তার অনেকগুলো টাচ বক্সের 18 ইয়ার্ড বক্সে। সো আপনি রোনালদোকে যতবার বল 18 ইয়ার্ড বক্সে বেশি দিতে পারবেন, রোনালদোর গোল করার প্রবাবিলিটি বেশি হবে, স্বাভাবিক। এখন হ্যাঁ, এটা দায় পুরোপুরি বক্সে টাচ কম হওয়ার দায় সেটা রোনালদোর হতে পারে, সেটা টিমের ফরমেশন হোক বা টিমের অন্য প্লেয়ারদের ইনএবিলিটির কারণে হোক বা ডিসিশন মেকিং ঘাটতির কারণে হোক, যে 3টা যে কোনো কারণে হতে পারে। এখন সেটা কি, আমরা প্লেয়ারদের অ্যাভারেজ পজিশনটা যদি দেখি, এটা হচ্ছে কঙ্গোর বিপক্ষে ম্যাচে, এটা হচ্ছে ডিরেকশন অফ অ্যাটাক। নাম্বার 7 রোনালদো এখানে, নাম্বার 18 এখানে। ওয়ার ইজ দ্য রাইট উইঙ্গার? পর্তুগালের অ্যাভারেজ পজিশনই যদি আপনি চিন্তা করেন, রাইট উইঙ্গার বার্নার্দো সিলভা, আমরা জানি যে তিনি মিডফিল্ডে নিচে নেমে যেতে পছন্দ করেন, পর্তুগালের রাইট উইঙ্গে কেউ নেই। সো অবভিয়াসলি কঙ্গো যখন আপনার ডিপ ব্লকে খেলছে, তাদের রাইট উইং নিয়ে যদি চিন্তা আরও না করতে হয়, যেটা আমরা ব্রাজিলের ক্ষেত্রে বলছিলাম যে ব্রাজিলের রায়ান হওয়ার কারণে, একদিকে রায়ান থাকার কারণে ভিনিসিয়াসের জন্য সুবিধা হয়েছে। কালকে ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড যখন পিছিয়ে পড়লো, সাকাকে নামানোর কারণে এইদিকে রাশফোর্ড কিছুক্ষণ সুবিধা পেয়েছেন, রাশফোর্ডের পর গর্ডন আরও সুবিধা পেয়েছে। দুই দিকে দুইজন যখন অপোনেন্ট ডিফেন্সকে স্ট্রেচ করেন, একদিকে যদি একজন স্ট্রেচ করেন অন্যজন সুবিধা পাবেন, খুবই মানে বেসিক হিসাব। এখন আপনার যখন রাইট উইং থাকবে না, প্রেশারটা রোনালদোর উপর আরও বেশি পড়বে।
উজবেকিস্তান ম্যাচে রাইট উইং, জিনিসটা রবার্তো মার্টিনেজ নোটিস করেছেন, সেটা সলভ করেছেন। উজবেকিস্তান ম্যাচে রাইট উইং এবং এদিকে 11 নম্বর মানে হচ্ছেন আপনার জোয়াও ফেলিক্স, এই দুজনের পজিশনিংয়ের কারণে এবং গিভেন দ্য অপোনেন্ট ইজ উজবেকিস্তান, যাদের ডিফেন্স কম্পারেটিভলি উইকার হবে এবং যারা আবার কঙ্গোর মতো একেবারে ডিপ ব্লকও খেলার চেষ্টা করেনি, সো সেই দিক থেকে রোনালদোর জন্য অবভিয়াসলি এটা সুবিধা হয়েছে। কলম্বিয়া ম্যাচ, এটার ডিরেকশনটা অ্যাটাকটা এদিকে, সো দর্শকের জন্য একটু হয়তো অন্যভাবে চিন্তা করতে হবে। এটা পর্তুগালের অ্যাটাকের ডিরেকশনটা এদিকে, নাম্বার 7 এখানে, 11 নম্বর অ্যাগেইন রাইট উইং। এই ম্যাচে তাও কিছুটা বেটার ছিল। কলম্বিয়া ম্যাচে যেহেতু কলম্বিয়া প্রেস করেছে, কলম্বিয়া বারবার উঠে গেছে, পর্তুগালের রাইট উইং দিয়ে অ্যাটাকের তার মানে কি এই যে উজবেকিস্তান দল হিসেবে কিছুটা দুর্বল ছিল বলে এখানে রাইট উইং উপরে এসে খেলছেন আর বাকি দুই দলের বিপক্ষে একটু নিচে নেমে যাচ্ছেন, এটা একটা ইয়ে। এবার আসুন আমরা যদি কঙ্গোর ম্যাচটাতে একটু যাই। কঙ্গোর ম্যাচটাতে এটা হচ্ছে পর্তুগাল যে গোলটা পেয়েছে, এই জায়গাটা এটা আমি কেন রেখেছি, এটা দেখানোর জন্য যে এখানে দেখুন রোনালদোকে দুজন ডিফেন্ডার ঘিরে রেখেছেন। রোনালদোকে ঘিরে রাখতে গিয়ে আমরা যে অরার কথা বলছিলাম, যে রোনালদোর অরা, রামোস যে জায়গাটায় হিসেবে আসছেন না, রোনালদোকে দুজন ঘিরে রাখতে গিয়ে এখানে জোয়াও নেভেসকে ছেড়ে দিয়েছেন। জোয়াও নেভেস পর্তুগাল দলের সম্ভবত সবচেয়ে শর্ট প্লেয়ার, তো তাকে এমনিতেও কর্নার বা ক্রসের ক্ষেত্রে খুব বেশি একটা হয়তো অপারেন্ট ডিফেন্স হিসেবে আনবে না, বাট মূল ফোকাসটা ছিল এখানে রোনালদোর উপর। জোয়াও নেভেস ফ্রি পাস পেয়ে গেছেন, একেবারে ফ্রি স্পেস, গোল। ওকে, এবার আসুন এই জায়গাটা হচ্ছে পর্তুগালের, আমরা যদি বলি যে সিস্টেমের যে দুর্বলতা। পর্তুগাল কাউন্টার অ্যাটাকে উঠেছে, কঙ্গোর একজন ডিফেন্ডার রোনালদোর সাথে আছেন, একজন ডিফেন্ডার রোনালদোর দিকে পাসিং লেনটা ব্লক করে রেখেছেন। পর্তুগালের রাইট উইঙ্গার বার্নার্দো সিলভা এই জায়গাটাতে, তাহলে এখানে কে? ইউ ক্যান বি শিওর অ্যাবাউট দ্যাট যে রোনালদো যদি এই জায়গাটা থাকতেন, এখানে যদি অন্য কেউ থাকতেন, রোনালদোর দৌড়টা এখান থেকে একে কিছুটা অকুপাই করে রাখার পর বা তাকে দৌড়ে মানে কি বলবো ব্যস্ত করে রাখার পর রোনালদো আস্তে করে এদিকে চলে, এটা রোনালদোর অফ দ্য বল মুভমেন্ট। তো এই জায়গাটায় কে? না কোনো অ্যাটাকিং মিডফিল্ডার আছেন, না রাইট উইঙ্গের দিকে যাচ্ছেন, যেটা হ্যাঁ এই গোলটা রোনালদো পেতেন না যদি এখানে যেতেন, কিন্তু পর্তুগালের গোলের একটা রাস্তা তৈরি হতো। যে কেন তৈরি হতো? কারণ রোনালদো দুইজন ডিফেন্ডারকে ব্যস্ত করে রেখেছেন। এই কাজটা রোনালদোর জন্য অন্য কেউ করবেন এমন কোনো প্লেয়ার পর্তুগাল দলে আমরা দেখছি না এখন পর্যন্ত। এই যে এই পাসটা পরে এখান থেকে সোজা রোনালদোর দিকে দেওয়া হলো, পাসটা ব্লক হয়ে গেল। এবার আসুন এই জায়গাটা থেকে এইটা অবশ্য আপনি বলতে পারেন, আপনি যদিও এটা রোনালদোর অনেক সমালোচনা হয়েছে, এটা রোনালদো সেলফিশনেস বলা হচ্ছে, কিন্তু গিভেন দ্য ম্যাচ ওয়াজ 1-1 অ্যাট দ্য টাইম এবং ম্যাচ একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে, এখানে যে কোনো স্ট্রাইকারই এই জায়গাটাতে শট নিতে চাইবেন। বলা হচ্ছিল যে এই জিনিসটা রোনালদো শট না নিয়ে যদি ব্রুনো ফার্নান্দেজের জন্য ছেড়ে দিতেন তাহলে হয়তো পর্তুগাল আরও গোল পাওয়ার সম্ভাবনাটা আরও বাড়তো, যেটা রোনালদো, কিন্তু এটা হচ্ছে কমিউনিকেশনের ব্যাপার। ব্রুনো ফার্নান্দেজ কতটা কল করেছেন এটা আমরা বাইরে থেকে দেখে বুঝবো না। এটা তো এই কারণে হতে পারে যে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোল যিনি করেছেন, ওই কনফিডেন্সটা তো তার থাকে যে আমি পেলে, যেটা বললাম ম্যাচ তখন অলরেডি শেষ মুহূর্তে এবং 1-1 তখন পর্তুগালের গোল দরকার ছিল। এবং এই অবস্থায় যে আরেকটা যেটা বললাম মাঠে কল, ব্রুনো ফার্নান্দেজ কতটুকু কল দিয়েছেন, কীরকম কল দিয়েছেন, রোনালদো সেটা শুনতে পেয়েছেন কিনা আমরা এটা মাঠের বাইরে থেকে কেউ সেটা বুঝতে পারার কথা না। সো এবং যেটা বললাম ওই অবস্থায় যে কোনো স্ট্রাইকারই এই শটটা নেবেন। সো এটা আপনি রোনালদোকে দায় দিতে পারেন, নাও দিতে পারেন, এটা রোনালদো শটটা নিয়েছেন, সেটা গোল হয়নি। এখানে আসুন যেটা আমরা বারবার বলছিলাম, পর্তুগালের অ্যাটাকের সময় রোনালদো বক্সে থাকছেন, কিন্তু রোনালদোকে সাপোর্ট করার জন্য আর কে থাকছেন, যেটা আমরা জোয়াও নেভেসের গোলের সময় বললাম যে রোনালদো থাকার কারণে জোয়াও নেভেস সুবিধা পাচ্ছেন, কিন্তু অন্য কেউ না থাকায় সমস্যায় পড়ছেন রোনালদো। কীরকম? এখান থেকে অ্যাটাকটা শুরু হচ্ছে, রোনালদো এই জায়গায় 4 জন ডিফেন্ডার তার সঙ্গে, বক্সে আর কেউ নেই, রাফায়েলিও এই পাশে আছেন কিন্তু অন্যদিকে, আর এরা 4 জন এদিকে। এবং আরেকটা যেটা আপনি প্রবলেম এটা পর্তুগালের অ্যাটাকের ক্ষেত্রে ফেস করবেন, 4 জনই বলের দিকে মুখ করা। আপনার দলে কেউ ক্রিয়েটিভ প্লেয়ার থাকেন, কেউ থাকেন বল পায়ে পেতে পছন্দ করেন, কেউ লাগে রানার। আপনার এখানে 2 জন প্লেয়ারের দরকার ছিল যিনি অফ দ্য বল বা ডিফেন্ডারের ব্লাইন্ড সাইড দিয়ে রানটা নেবেন, যাতে ডিফেন্ডার ব্যস্ত হয়ে থাকেন, তাতে জায়গা তৈরি হতো। 4 জনই বলের দিকে তাকিয়েছেন এবং অপেক্ষা করছেন বলটা তাদের পায়ে আসবে। এবং এদিকে রোনালদো একা, তার সঙ্গে 4 জন ডিফেন্ডার। ওকে, সেকেন্ড পাসটা কী হলো? ব্রুনো ফার্নান্দেজ দারুণ পাস দিয়েছেন, এদিকে একে ফ্রি করে দিয়েছেন, কিন্তু গিভ অ্যাগেইন রোনালদো, মানে এনে যদি এখানে বলটা পান এখান থেকে কাটব্যাক করেন, সেক্ষেত্রে রোনালদোর জন্য যদি কাটব্যাক করানো, তার সঙ্গে 4 জন ডিফেন্ডার। সো এখান থেকে আপনি রোনালদো যদি আপনি এক্সপেক্ট করেন যে রোনালদো এখান থেকে গোল করে বেরিয়ে যাবে, সেটা অ্যাকচুয়ালি রোনালদোর জন্য
হয়তো অবিচারই হবে, এবং সেটাই হয়েছে। রোনালদো এখান থেকে বলটা পেয়েছেন সামহাও, বলটা তার পায়ে এসেছে, তিনি শটও নিয়েছেন, কিন্তু গোল হওয়ার আসলে যখন রোনালদো শটটা নিচ্ছেন এখানে গোল হওয়ার কোনো জায়গা নেই। বলটা এখান থেকে পার হয়ে এই পর্যন্ত যাবে, সেই জায়গাটা নেই, চারজনের একটা ব্লক তৈরি হয়েছে, সেটাই হয়েছে, রোনালদো গোল পাননি। এরপর আসুন এখানে বল, এখানে আমরা যে প্রত্যেকটা পজিশন দিয়ে দেখাচ্ছি যে রোনালদোর পজিশনিং এবং পর্তুগালের সমস্যাটা কোন জায়গায়। বলটা এখান থেকে যাচ্ছে, এখান থেকে হয়তো ক্রস হবে, রোনালদোর সামনে একজন ডিফেন্ডার এবং আর কেউ বক্সের দিকে যাচ্ছেন না। আপনি পরের ছবিটা যদি দেখেন, রোনালদো অলরেডি ডিফেন্ডারকে পার করে চলে গেছেন, এই প্লেয়ারটা এই জায়গায় আছেন, এবং এখান থেকেই কিন্তু তাকে কাটব্যাক করার কোনো জায়গা নেই। একমাত্র অপশন হচ্ছে এদিকে বাড়ানো, এবং তিনি এখানে থাকা কোনো মানে পয়েন্টলেস। এই প্লেয়ারটা রোনালদো এদিকে যাচ্ছেন, কিন্তু মানে অলরেডি এই প্লেয়ারটা যে ক্রস করবেন সেটাও কিন্তু গোলকিপারের জন্য খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। আলটিমেটলি তাই হচ্ছে, গোলকিপার ধরে ফেলেছেন রোনালদো। এখন আপনি রোনালদোর রানে কি সমস্যা ছিল? রোনালদো যে রানটা নিয়েছেন তাতে কোনো সমস্যা ছিল না, তিনি ঠিক রানটাই নিয়েছেন, কিন্তু তাকে সাপোর্ট করার আর কেউ ছিল না, এবং ক্রসটা ঠিকঠাক মতো হয়নি। এখান থেকে এগেইন রোনালদো এখানে অফসাইড পজিশনে ছিলেন, বাট আমি এই ছবিটা দেখাচ্ছি এই কারণে, এখানে ব্রুনো ফার্নান্দেজ শট নিয়েছেন, বাম পায়ে গোল হয়নি। এগেইন চারজন ডিফেন্ডার ভার্সেস রোনালদো, আরেকজন প্লেয়ার আছেন তিনি অফসাইড, রাফায়েল লিয়াও এদিকে বাম পাশে একা। তো এই হচ্ছে কঙ্গো ম্যাচ। তো কঙ্গো ম্যাচে আপনি যদি বলেন যে কঙ্গো ম্যাচে রোনালদো মাত্র 25 বার বলে টাচ করেছেন, মাত্র 3টা শট নিয়েছেন, একটা শটও অন টার্গেট ছিল না, ফাইন, কিন্তু রোনালদোর পজিশনিং বলুন, অফ দ্য বল মুভমেন্ট বলুন, আমি দায়টা, যদি আপনি ম্যাচটা আরেকবার বিশ্লেষণ করেন, আমার কাছে মনে হচ্ছে দায়টা রোনালদোর নন, দায়টা পর্তুগালের সিস্টেমের, যেখানে রোনালদোকে সাপোর্ট করার মতো আরেকজন প্লেয়ার বক্সে থাকছেন না, বা বক্সের আশেপাশে থাকছে না, যারা অপোনেন্ট ডিফেন্সকে ড্র্যাগ করে নিয়ে আসবেন। আলটিমেটলি বারবার রোনালদো ভার্সেস 4 ডিফেন্ডার্স হয়ে গেছে কঙ্গোর ম্যাচে। কঙ্গো ম্যাচে রোনালদোর পারফরমেন্স নিয়ে বললেন, কলম্বোর বিপক্ষেও কিন্তু রোনালদোকে সেরা ফর্মে দেখা যায়নি, গোল অ্যাসিস্ট কোনো কিছুতেই নেই, এবং এই ম্যাচের পরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রোনালদোকে বেঞ্চে বসিয়ে দেওয়া উচিত কিনা। এই ম্যাচে রোনালদোর কি আসলেই ওরকম ব্যর্থতা ছিল নাকি কঙ্গো ম্যাচের মতো দলীয় আমরা সমস্যা? তাহলে কঙ্গোর ম্যাচে, কলম্বিয়া ম্যাচের ছবিগুলো যদি দেখি, স্পেশালি পর্তুগালের অ্যাটাকের সময়, এখানে রাইটিং থেকে অ্যাটাক হচ্ছে, তাকে একজন ডিফেন্ডার ঘিরে দিয়েছেন, এখানে পর্তুগালের দুজন প্লেয়ার ছিলেন, রোনালদো এই জায়গাটাতে। পরের ছবিটা কি, বলটা এখানে ব্রুনো ফার্নান্দেজ পেলেন। ব্রুনো ফার্নান্দেজ এখানে ওই যেটা মেসির গোলের ক্ষেত্রে হয়েছিল অস্ট্রিয়ার বিপক্ষে, যে আলমাদা বলটা ছেড়ে দিয়েছেন, মেসি শট নিয়েছিলেন, সেই জিনিসটা আপনি রোনালদোর কাছ থেকে যদি এখানে ব্রুনো ফার্নান্দেজ বলটা ছেড়ে দিতেন, যেটা হয়তো রোনালদোর জন্য শট নেওয়াটা আরও সুবিধা হতো, কারণ রোনালদোর জন্য তখন অপশন এদিকে আরও বেটার তৈরি হতো। বাট অ্যাগেইন, যেটা আমরা একটু রোনালদোর ক্ষেত্রে বলছিলাম কঙ্গো ম্যাচে, এইটাতে আমি খুব একটা দায় দেখবো না, বাট পজিশনিংটা যদি আপনি দেখেন, হি ওয়াজ ইন দ্য পারফেক্ট পজিশন। ওকে, এইখানেও দেখেন এই শটটা জোয়া ফেলিক্স নিয়েছেন, কিন্তু রোনালদোর রোনালদো এই জায়গাটা থেকে এই শটটা নেওয়ার সময় ঠিকই রোনালদো এই জায়গাটাতে ছিলেন, যে সামহাও যদি শটটা মিস হতো যাতে তিনি রিবাউন্ডে গোলটা করে নিতে পারেন। আমরা রিবাউন্ডের ক্ষেত্রে রোনালদোকে অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করি যে ট্যাপিনে গোল করছেন, ট্যাপিনে গোল করা কিন্তু একটা স্কিল, অবশ্যই পজিশনিং এর স্কিল। সো পজিশনিং ট্যাপিং করাটা যে স্কিল, এটা বাংলাদেশের অনেক মানে যারা ফুটবল ফলো করেন তারা মানতে চান না যে আর এটা তো সহজ। আচ্ছা, তারপর যদি আমরা দেখি এই জায়গাটাতে পর্তুগালের, আমি মানে খেলাটাতে আমরা যতই সিস্টেম, ফরমেশন এগুলো নিয়ে আলোচনা করি, আলটিমেটলি খেলাটার ডিসাইডিং ফ্যাক্টর তো হয়ে যায় ছোট ছোট ডিসিশনগুলো, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মানে প্রিসিশন, বা 2 সেকেন্ড লেট হওয়া পার্থক্য করে দেয় এই মোমেন্টগুলো। এইখানে দেখুন বলটা এখানে এই প্লেয়ারটা পাননি এই ছবিতে, রোনালদো এই ডিফেন্ডারের একেবারে কি বলবো সমান লাইনে আছেন। হ্যাঁ, এইখানে আপনি এক্সপেক্ট করবেন যে বেশিরভাগ, যদি খুব ক্রিয়েটিভ প্লেয়ার না, আপনি এক্সপেক্ট করবেন যে এই প্লেয়ারটা বল পাওয়ার সাথে সাথে ফার্স্ট টাচেই বলটা এদিকে দিয়ে দেবেন, গিভেন এই প্লেয়ারটা তখন তার দিকে যাচ্ছে, সো এখানে একটা স্পেস তৈরি হচ্ছে। আপনি এক্সপেক্ট করবেন এই প্লেয়ারটা প্রথম টাচেই বলটা এদিকে থ্রু বাড়িয়ে দেবেন, যাতে রোনালদো শট নেওয়ার মতো পজিশনে চলে যেতে পারেন। বাট তিনি কি করেছেন, সম্ভবত এটা জোয়া ফেলিক্স ছিলেন, তিনি আরেকটা টাচ নিলেন, বলটা রিসিভ করলেন, বলটা রিসিভ করতে গিয়ে এই প্লেয়ার কিন্তু তার দিকেই যাচ্ছে, তাতে যেটা হলো রোনালদো যে রানের যেই মুভমেন্টের যেই টাইমিং, তাতে গড়বড় হয়ে গেল, কারণ ইনি টাচ নেওয়ার কারণে এই প্লেয়ার তো তখন সতর্ক হয়ে যাচ্ছেন যে পেছনে একজন আছেন, তাকে হয়তো কল দিচ্ছেন, রোনালদোর জন্য তো আর থেমে যাওয়া পসিবল হচ্ছে না, রোনালদো তো অন দ্য রান অলরেডি। সো এরপরের ছবিটা হচ্ছে, যখন তিনি এখনও কিন্তু তিনি বলটা ছাড়েননি, এখনও রোনালদো অনসাইড, যখন তিনি বলটা ছাড়ছেন রোনালদো অফসাইড, জাস্ট 2 সেকেন্ডস, ইভেন হয়তো 2 সেকেন্ডস না, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে একটা মিস্টেক,
এবং রোনালদো অফসাইড। রোনালদো এই জায়গা থেকে গোল করতে পারেন, পাশাপাশি এখন 4 জন খেলোয়াড় চলে এসেছে, চারজন খেলোয়াড় চলে এসেছে এবং রোনালদো এই জায়গা থেকে গোল করতে পারেনি আলটিমেটলি। রোনালদো এখানে শটটা এই জায়গা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু আমি যদি বলি যে এই যে রোনালদো শটটা ঠিকমতো হয়নি, এটার দায়ও এই এখানে বলটা ঠিক টাইমে পাস না দিতে পারার। কেন? কারণ হচ্ছে যদি এই শটটা তিনি এই বলটা যদি তিনি এই জায়গা থেকে First touch এই বলটা এখানে আসতো, সো রোনালদোর জন্য শটের অ্যাঙ্গেল আরও বড় হয়ে যেত। তিনি চাইলে একটু ঘুরে ডান পায়েও শটটা নিতে পারতেন। যেহেতু তিনি অনেক পরে ছেড়েছেন বলটা, রোনালদো বলটা পেয়েছেন অলরেডি এখানে, ততক্ষণ গোলকিপার অনেক এগিয়ে এসেছেন। রোনালদোর জন্য শটের অ্যাঙ্গেল অনেক ছোট হয়ে গেছে, তাকে বাম পায়ে শট নিতে হয়েছে এবং তার জন্য অফসাইড ট্র্যাপেও পড়ে গেছে। অফসাইড ট্র্যাপে তো সেটা পরে যে রেফারির কাছ থেকে জেনেছেন, বাট তিনি শট নেওয়ার সাথে আর তিনি জানতেন না যে তিনি অফসাইড। তিনি শটটা যখন নিচ্ছেন গোলকিপার এগিয়ে এসেছেন, তার জন্য এই জায়গা ছাড়া, খুব ন্যারো অ্যাঙ্গেল ছাড়া আর শট নেওয়ার জায়গা ছিল না। সো ওই জায়গায় তো গোল নেওয়াটা, শট নেওয়াটা আসলে খুব টাফ, আলটিমেটলি শটটা মিস হয়েছে। তো আচ্ছা, আবার আপনি যেটা বলছিলেন যে মেসি, কেইন, হল্যান্ড এদের সাথে এমবাপ্পে। মেসির সঙ্গে রোনালদোর তুলনা করাটা আসলে দুইজনের আপনি গোলের বা রেকর্ডে তুলনা করতে পারেন, বা দুইজনের খেলার স্টাইলে তুলনা করাটা আসলে ঠিক না। দুই ভিন্ন ধরনের প্লেয়ার। এমবাপ্পে সঙ্গে এখনকার রোনালদো তুলনা করাটা অবিচার। সেটা আপনি হয়তো প্রাইম রোনালদো তুলনা করতে পারেন। দুজনের খেলার স্টাইল, প্রাইম রোনালদো এবং এমবাপ্পের খেলার স্টাইল 2018-19 বা তার আগের রোনালদো। এখন যদি কেইন নিচে নেমে এসে খেলা কম্বাইন করতে পছন্দ করেন, কেইনের সঙ্গে রোনালদোর থেকে ভিন্ন একজন খেলোয়াড়। আপনি যদি এখনকার সময় যে স্ট্রাইকারদের কথা বলেন তার সঙ্গে তুলনা করতে চান, সেটা হচ্ছে এখনকার রোনালদোর সঙ্গে তুলনা করলে আর্লিং হল্যান্ডের তুলনা করা যায়। দুইজনের পজিশনিং বক্সে থাকে। এখন এই বিশ্বকাপে দুইজনের আপনি পজিশনিং দেখুন, হিটম্যাপ দেখুন, একেবারে সেম জোন। যেহেতু রোনালদো একটু বেশি মিনিট খেলেছেন, হল্যান্ড কম মিনিট খেলেছেন, সো হিটম্যাপে একটু রেড জোন একটু কম হবে, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি জোনগুলো চিন্তা করে দেখুন, বক্স এবং এই এরিয়াটা, বক্স এবং এই এরিয়াটা একই জোন। সো 41 বছর বয়সের রোনালদো এবং আর্লিং হল্যান্ড, প্রাইম আর্লিং হল্যান্ডের পজিশনিং, হিটম্যাপ একই। এটা আপনাকে কী বলে? যে রোনালদো এখনও ওই জায়গাগুলোতে যাওয়ার অ্যাবিলিটি রাখছেন, এখনও সেই জায়গাগুলোতে যাওয়ার, খুঁজে নেওয়ার দক্ষতা তার আছে। পার্থক্যটা হয়ে যাচ্ছে হ্যাঁ 41 বছর বয়সে রোনালদো, তার গতি কমেছে, তার কাছে যখন ছু যাচ্ছে তিনি হয়তো দৌড়ে ধরতে পারছেন না, ওই জায়গাটাতে হয়তো একটু মিস হচ্ছে, কিছুটা কমে গেছে, কিছুটা কমবে। বাট আমি যদি বলি এখন মেইন প্রবলেমটা হচ্ছে পর্তুগাল তাকে ঠিক সেই সার্ভিসটা দিতে পারছে না, বা পর্তুগাল তাকে খেলানোর জন্য বেস্ট স্ট্র্যাটেজিটা এখনও বের করতে পারেনি। সেক্ষেত্রে রোনালদোর কাছ থেকে যদি বেস্ট আউটপুটটা আনতে হয়, তাহলে পর্তুগালকে কি করতে হবে? এখানে কি ফরমেশনের কোনো চেঞ্জ করার দরকার হতে পারে, লাইক 4-4-2? ফরমেশনের চেয়ে আমি বলবো যে পর্তুগাল দলের পার্সোনাল, যদি আমরা চিন্তা করি প্লেয়ার, অন্য প্লেয়ারদের কথা, সেই জায়গায় একটা প্রবলেম পর্তুগালের আসলে দুর্ভাগ্য। এই দলে, পর্তুগাল দলে রোনালদোর সঙ্গে কম্বাইন করে খেলার মতো দারুণ একজন প্লেয়ার ছিলেন জোতা, যিনি গত বছর আনফরচুনেটলি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু দিয়েগো জোতা যে মুভমেন্ট, এটা এটা আপনি তুলনা করতে পারেন রিয়াল মাদ্রিদের রোনালদোর সাথে করিম বেনজেমার কম্বিনেশন। আপনি তুলনা করতে পারেন সালা মানের সাথে ফিরমিনোর লিভারপুলে ওই কম্বিনেশন। দিয়েগো জোতা হচ্ছেন ওই রকমের একজন ইন্টেলিজেন্ট প্লেয়ার ছিলেন, যিনি তার সতীর্থের মুভমেন্ট হিসাব করে নিজের মুভমেন্ট ঠিক করতে পারতেন। এটা আমরা লিভারপুলে সিজনের পর সিজন দেখে গেছি। এবং পর্তুগাল লাস্ট, মানে দিয়েগো জোতা মারা যাওয়ার আগে তো পর্তুগাল নেশনস লিগ জিতেছে, সেখানেও আমরা দেখেছি। তো দিয়েগো জোতা যদি থাকতেন, হয়তো রোনালদোর এই প্রবলেমগুলো অনেকটা কাভার করে ফেলা যেত, বা রবার্তো মার্টিনেজ হয়তো সেই জিনিসটা করতে পারতেন। এখন দিয়েগো জোতা যে, দর্শকদের বলে চাচ্ছি, এগুলো কিন্তু কোনো স্কিলের বিষয় না, মানে এগুলো অন্য একজন হয়তো রবার্তো মার্টিনেজ জোতার থেকে আরো বেশি প্রতিভাবান কাউকে নামিয়ে দিতে পারবেন, কিন্তু এই যে রোনালদোর সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা, এইটা রিপ্লেস করা আসলে সম্ভব না। যে এটা আমরা মেসির ক্ষেত্রে, যেমন আর্জেন্টিনার ক্ষেত্রে বলতাম যে মেসির 2018 বা 22-এর আগের আর্জেন্টিনার ক্ষেত্রে মেসির সঙ্গে কীভাবে কম্বাইন করে খেলতে হয়, এই জিনিসটাতে আর্জেন্টিনার একটা প্রবলেম ছিল। এই জিনিসটা পর্তুগাল দলে এখন হচ্ছে। হ্যাঁ, সো পর্তুগাল দলে এখন দিয়েগো জোতা যদি থাকতেন, হয়তো এই প্রবলেমটা পর্তুগালের হতো না। এখন পর্তুগাল দলে দিয়েগো জোতা নেই, আনফর্চুনেটলি, যা আছে তাই নিয়ে খেলতে হবে। এই জায়গায় কে হতে পারেন সেটা নিয়ে একটা ডিবেট হতে পারে। এক হতে পারতেন রাফায়েল লিয়াও, যেটা অনেকে বলছেন, কিন্তু রাফায়েল লিয়াও এবং রোনালদোর ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, রাফায়েল লিয়াও এবং রোনালদো সেম জোন অকুপাই করেন। আপনি একটু আগে আমরা যে ছবিগুলো দেখছিলাম, সেখানে আপনি যদি কয়েকবারই দেখা গেছে রোনালদো যে পাশে, রাফায়েল লিয়াও ঠিক তার একই ডিরেকশনে যাচ্ছেন, একই ডিরেকশনে। তিনি হয়তো অন্যদিকে থাকলে আরেকটু পেছনে বা সামনে বা আরেকটু অন্য পাশে থাকলে হয়তো ডিফেন্ডারকে স্ট্রেচ হতে বা ডিফেন্স লাইনকে স্ট্রেচ হতে বাধ্য হতো। সেই জিনিসটা হয়নি, বিকজ দুইজনের দৌড়ের ধরন এবং পজিশনার
স্ট্র্যাটেজি একই একই বলতে অলমোস্ট সেম। হয়তো রোনালদো ডেফিনেটলি ফিনিশিং অনেক এগিয়ে, রাফায়েলি হচ্ছে, বাট ওই পজিশন মানে মাঠে একই জায়গায় দিয়ে দুজন দৌড়ান। সো এই জায়গাটাতে লিয়াও এবং রোনালদোর কম্বিনেশনটা আপনার চিন্তা করাটা ভুল হবে বলে মনে হচ্ছে। এরপর আপনার থাকছে হচ্ছে গনসালো রামোস। আচ্ছা, এই জিনিসটা আমরা যদি একটু হোয়াইট বোর্ডে গিয়ে দেখি, এই তো হচ্ছে রোনালদোর পর্তুগালের ফরমেশন সাধারণত এরকমই হয়ে থাকছে, বা পেদ্রো নেতো আর জো ফেলিক্স। এখন এই জায়গায় যদি সে পেদ্রো নেতোর জায়গায় বার্নার্দো সিলভা খেলেন, কী হয় সেটা আমরা প্রথম ম্যাচে দেখেছি। বার্নার্দো সিলভা বারবার এই যে দিকটা এই দিকে ঢুকে যান এবং পর্তুগালের রাইট উইং বারবার খালি হয়ে যায়। আলটিমেটলি পুরো প্রেশারটা পড়ে হচ্ছে এই দুজনের উপর এবং মূলত রোনালদোর উপর। সো রোনালদোকে তখন আটকে ফেলা খুব সহজ হয়ে যায়। পেদ্রো নেতোর জায়গায় যদি আপনি কনসেইচাওকে খেলান, আচ্ছা এখানে তিনটে অপশন হতে পারে, কনসেইচাও, ত্রিনকাও এবং পেদ্রো নেতো। তিনজনের মধ্যে আই গেস ত্রিনকাওকে খেলানোটা রবার্তো মার্টিনেজের জন্য বেটার হবে, বিকজ ত্রিনকাও অন্য দুজনের চেয়ে বার্নার্দো সিলভার চেয়ে হয়তো ক্রিয়েটিভ না, কিন্তু বার্নার্দো সিলভা যেহেতু বারবার ভেতরে ঢুকে যায়, ত্রিনকাও সেই জায়গায় এই জায়গাটা হোল্ড করে রাখেন। অ্যাট দ্য সেম টাইম তার ক্রিয়েটিভিটি পেদ্রো নেতো এবং কনসেইচাও হচ্ছে বেটার, যেটা স্ট্যাটস সাজেস্ট করছে। গত সিজনে তার অ্যাসিস্ট এবং গোল দুটোই পেদ্রো নেতো এবং কনসেইচাও হচ্ছে বেটার। সো আমার মনে হচ্ছে রবার্তো মার্টিনেজ যদি এই জায়গাটা ত্রিনকাও এবং এই জায়গাটা জো ফেলিক্সকে খেলান, তাতে যেটা হচ্ছে এই দুজনের কারণে ডিফেন্স কিছুটা স্ট্রেচ হতে বাধ্য হবে, আবার দুজনের মুভমেন্ট যেহেতু বক্স থেকে ঢোকার একটা প্রবণতা আছে, সেটা হয়তো রোনালদোর জন্য আরেকটু কাজটা সহজ করে দেবে, অপোনেন্ট ডিফেন্সকে একটু বাড়তি অকুপাই করবে, যেটা হয়তো মানে রোনালদোর গোল স্কোরিং আউটপুট আরেকটু বাড়াতে সহযোগিতা করতে হবে। এখন আপনার আরেকটা অপশন হতে পারতো যে গনসালো, আপনি যেটা বলছিলেন 4-4-2, হ্যাঁ, যে 4-4-2 গনসালো রামোস এবং রোনালদো। গনসালো রামোস এবং রোনালদো দুজন খেলার অসুবিধাটা হলো সেক্ষেত্রে আপনার এক উইংয়ে প্রেজেন্স কমে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার উইংয়ে প্রেজেন্স বাড়াতে হলে দুই উইং ব্যাক দুজনকেই একসাথে উঠাতে হবে। সেটা হলো পর্তুগাল কাউন্টার অ্যাটাকে অনেক বেশি ভালনারেবল হয়ে যাবে। দুই, আপনি এখানে গনসালো রামোসকে খেলানো মানে হচ্ছে মিডফিল্ডে কোনো একজনকে আপনার স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, সো এই জায়গাটাতে আপনার গনসালো রামোস এবং রোনালদো দুইজনকে একসাথে খেলানোটা এটা শুধুমাত্র তখনই পসিবল হতে পারে সে পর্তুগাল যদি ম্যাচের শেষ দিকে 65 মিনিট 70 মিনিট হয়ে গেলে পর্তুগাল গোল পাচ্ছে না বা পিছিয়ে আছে, তখন হয়তো আপনি এই রিস্কটা নিতে পারেন। আদারওয়াইজ এই রিস্কটা নিয়ে এই স্ট্র্যাটেজি নিয়ে শুরু করাটা পর্তুগালের জন্য ভুল হবে বলে মনে হচ্ছে। আপনার আজকের আলোচনা রোনালদোর ভক্তদের নিশ্চয়ই ভালো লাগবে। তো শেষ আপনার কাছে জানতে চাচ্ছি, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ফলাফল নয়, রোনালদো গোল করবেন কি করবেন না, এটা নিয়ে আপনার কোনো প্রেডিকশন আছে কিনা? আচ্ছা, রোনালদো বিশ্বকাপের নকআউট স্টেজে এখন পর্যন্ত কোনো এখানে কিন্তু কোনো যদি কিন্তু না, একদম গোল করতে পারবেন কি পারবেন না? আমার মনে হচ্ছে পারবেন, কারণ হচ্ছে আমরা যেটা দেখেছি ক্রোয়েশিয়া কলম্বিয়ার মতো অত ফিজিক্যাল টিম না। সো মিডফিল্ডে হয়তো পর্তুগাল আরেকটু জায়গা পাবে। ক্রোয়েশিয়া কঙ্গোর মতো অত ডিপ ডিফেন্সে খেলে না, তারা অ্যাটাকে উঠে, সো কাউন্টার অ্যাটাকের পর্তুগাল কিছু সুযোগ পাবে। সেদিক থেকে আমার মনে হচ্ছে হয়তো রোনালদো ডিফেন্সে, মানে আমরা যেটা কঙ্গোর সাথে দেখলাম যে 4 জন ভার্সেস রোনালদো একা, বা কলম্বিয়ার ক্ষেত্রে তো মিডফিল্ড থেকে ওইদিকে বলই খুব কম গেছে। তো ওই দুইটা ঝামেলাই হয়তো ক্রোয়েশিয়ার বিপক্ষে একটু কম হবে। প্লাস ক্রোয়েশিয়ার অ্যাজ এ টিমও 2018 বা 2022-এর চেয়ে এবার একটু দুর্বল মনে হচ্ছে তাদেরকে। তো সেদিক থেকে মনে হচ্ছে হয়তো রোনালদোর গোল পাওয়ার পসিবিলিটি বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক, চর্চার আমরা প্রতিদিনের আলোচনায় প্রতিটি ম্যাচের আগে এভাবেই হাজির হব নানা বিশ্লেষণ নিয়ে। সেসবের অংশ হতে চর্চার সঙ্গে থাকুন, বিশ্বকাপ নিয়ে চর্চা করুন। ধন্যবাদ।